ধর্ষণ চেষ্টাকারীকে আটকের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রশাসনিক ভবনে তালা। টেলিভিশনের জন্য নিরপেক্ষ গ্রহণযোগ্য কমিশন গঠন করবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিপিসিতে নজিরবিহীন জালিয়াতিতে রাষ্ট্রের ক্ষতি 550 কোটি টাকা, ব্যাংক রেটের চেয়ে কম মুনাফায় এফডিআর, তসরুপে জড়িত শীর্ষ কর্মকর্তারা। লোডশেডিং এ স্থবির নরসিংদীর ভারী শিল্প পোশাক কারখানাগুলো, পঞ্চগড়ের তেঁতুলিয়া সৌরবিদ্যুতে মিটছে চাহিদার বড় অংশ। মোটরসাইকেলকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার, চাপে পড়বে রাইড শেয়ার চালক ও নিম্ন মধ্যবিত্তরা। এবং শান্তি আলোচনায় গতি ফেরাতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, চুক্তি না হলে ইরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে, হুঁশিয়ারি ট্রাম্পের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে আটকের দাবিতে উত্তাল ক্যাম্পাস, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা দিয়েছে প্রশাসনিক ভবনে। সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্বে ব্যর্থতার অভিযোগ তোলা হয় এ সময়। 5 দিন আগে ক্যাম্পাসের ভেতরে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চলে। এখন পর্যন্ত অভিযুক্ত আটক না হওয়ায় আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে প্রক্টর জানান, দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আর আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে যে পলাতক আসামি তাকে গ্রেফতার এবং বিচার কার্য শুরু করতে হবে। আমাদের ডিসি স্যার যাতে এসে আমাদেরকে জানায় যে কতক্ষণের মধ্যে এই ঘটনাটা নিষ্পত্তি হবে। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। টেলিভিশনের জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের নিয়ে গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসির নেতাদের সাথে বৈঠকে মন্ত্রী জানান, কমিশন কিভাবে গঠিত হবে এবং কিভাবে কাজ করবে তা নিয়ে শিগগিরই সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসবে সরকার। এদিকে নিজ নিজ জায়গা থেকে দায়বদ্ধতা থেকে কাজ করতে একটি সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে টিইসি। সংগঠনটির আহ্বায়ক বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান আব্দুল হাই সিদ্দিক বলেন, বিগত সময়ে টেলিভিশন সম্পাদকদের নিয়ে একটি পকেট সংগঠন গঠিত হয়েছিল, যারা অপতথ্য, গুজব, হিংসা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। টেলিভিশনের একটি বেতন কাঠামো গঠন করা সহ ওয়েজ বোর্ড করার দাবি জানান ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। টেলিভিশনের জন্য একটি বিজ্ঞাপন নীতিমালা তৈরি করতেও সরকারের কাছে দাবি জানিয়েছেন অন্যান্য নেতারা। আপনাদের মতো একটা স্টেক হোল্ডারের যে অর্গানাইজলি এন্ট্রিটা হলো এই টোটাল প্রসেসে, এটা বেসিক্যালি তথ্য মন্ত্রণালয় এবং আমাদের সরকারের, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, আমি মনে করি সেই প্রসেসকে বেগবান করবে। কাগজ কলমে বাজার দরের চেয়ে কম মুনাফা দেখে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অর্থ এফডিআর করা হয়। কারসাজি করে আড়াল করা 1 থেকে 3.5% মুনাফার টাকা কার পকেটে গেছে তার নেই কোনো হদিশ। আর এতে করে রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 550 কোটি টাকা। এমন জালিয়াতি হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিতে। প্রতিষ্ঠানটির 3 বছরের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে সরকারি অর্থ তসরুপের সত্যতা মিলেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। প্রথমবারের মতো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কম মুনাফায় করা এফডিআর কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। 2021-22 অর্থবছর পর্যন্ত আগের বছরগুলোতে তেল বিপণনকারী 3 প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার মতো স্বাভাবিক বা বেশি মুনাফায় এফডিআর করা হলেও 2022-23, 2023-24 ও 2024-25 অর্থবছরে বিপিসির বড় অঙ্কের টাকা বিভিন্ন ব্যাংকে এফডিআর করা হয় অস্বাভাবিক কম মুনাফায়।
অনুসন্ধানে দেখা যায় রাষ্ট্রায়ত্ত অংশীদারি ব্যাংকে 2022-2023 অর্থ বছরে পদ্মা অয়েলের তুলনায় গড়ে 1 থেকে 1.5% কম মুনাফায় এফডিআর করা হয় বিপিসির 6,857 কোটি টাকা। বিশাল অঙ্কের টাকার বিপরীতে 5.50% ও 6% হিসাবে মুনাফা রাখা হয়। একই বছরের পদ্মা অয়েলের বিভিন্ন ব্যাংকে রাখা এফডিআর এর মুনাফা ধরা হয় 6 থেকে 8%। 2022-2023 অর্থ বছরে বিপিসি এফডিআর এর বিপরীতে প্রায় 95 কোটি টাকা কম মুনাফা করেছে। 2023-2024 অর্থ বছরে 7,648 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে বিপিসি। এতে 2,132 কোটি টাকা 7 থেকে 9% হিসাবে এবং 5,516 কোটি টাকা রাখা হয় 6.50% থেকে 7.50% মুনাফায়। একই বছর পদ্মা অয়েলের এফডিআর এর মুনাফা ছিল 9.75 থেকে 11.50%। এতে গড়ে 2.62 থেকে 3.62% কম মুনাফা হয় বিপিসির। এক্ষেত্রে প্রায় 256 কোটি টাকা কম মুনাফা করে বিপিসি। সবশেষ 2024-2025 অর্থ বছরে 7,662 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে বিপিসি। এর মধ্যে 1,828 কোটি টাকা 10.50 থেকে 12% এবং 5,834 কোটি টাকা 6.50 থেকে 7.50% মুনাফায় এফডিআর করা হয়। একই অর্থ বছরে পদ্মা অয়েলের করা এফডিআর এর বিপরীতে মুনাফা ধরা হয় 11% থেকে 12.50%। এতে প্রায় 184 কোটি টাকা কম মুনাফা করে বিপিসি। 3 অর্থ বছরের টাকা হিসেব করলে দেখা যায় প্রায় 550 কোটি টাকার বেশি মুনাফা হারিয়েছে বিপিসি। কঠোর গোপনীয়তার সাথে কারসাজির কাজটি করেন বিপিসির শীর্ষ কর্মকর্তারা। 3 অর্থ বছরে বিপিসির হিসাব বিভাগের দায়িত্বে ছিলেন মহাব্যবস্থাপক এটিএম সেলিম। কম মুনাফায় কেন এফডিআর করা হয়েছিল বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এর পরে ডাইরেক্টর আছে না, ডাইরেক্টরের পরে চেয়ারম্যান আছে না, আমি তো মাঝামাঝি, আমার নির্বাচন উপরও আছে। এটা হলো সেকশন আলাদা আছে। এটা এই যে ফান্ড দেওয়ার জন্য এটার জন্য ফান্ড সেকশন বলে, এটা আলাদা। ওখানে ওটা দেখবে, তো দেখার পরে ফাইল যখন উঠবে এটা তো ওই যে আমার ওই এবার উপরের দিকে যাবে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিপিসির চেয়ারম্যান ছিলেন এবিএম আজাদ। চাকরি থেকে অবসরের পর বর্তমানে অবস্থান করছেন বিদেশে। 2024 সালের এপ্রিলে যোগ দেন আমিনুল আহসান। সম্প্রতি ওই কর্মকর্তাকে ওএসডি করা হয়। কোনো জিনিস প্রসেস থাকে, সিস্টেমে যে প্রসেস, সেই প্রসেস এখন আমি যে প্রসেসে ওয়ান অফ দি পার্ট। এটা কোনো ব্যক্তি যে সিদ্ধান্ত হয়, এটাকে ওনারা যেভাবে প্রস্তাব দিয়েছেন সময় এবং অবস্থা অনুযায়ী নিয়ম নীতির সাথে সামঞ্জস্য রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সিদ্ধান্ত কোনো স্পেসিফিক জায়গায় কোনো জায়গায় যদি কোনো বিষয় থাকে সেটা আমি দেখলে পরে হয়তো বলতে পারবো। ওই সময়কারীও তো 2-3-4 বছর আগে মেমোরাইজ করা তো সম্ভব না। নতুন করে এফডিআর কোনো এফডিআর করা বলছে অনেক আসছে প্রচুর। এটা নিয়ে আমি খুব চাপে ছিলাম, বাট আমি স্ট্রিক্ট ছিলাম যে আমি যে আমি করবো না, নতুন করে আমার করা। শুধু যেগুলো আছে সেগুলো ইনভেস্ট করা আছে, সেই এফডিআর ধরেন বিভিন্ন ব্যাংকে ইনভেস্ট করা আছে, সেগুলা রিনিউ হয়েছে 3 মাস পর পর রিনিউ হয় না, 3 মাস পর রিনিউ হয়। অত ওয়ার্ক করে নিও সিস্টেমে নতুন করে করা হয়নি। মনে করেন যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, আরেক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। বিষয়টি জানেন না বিপিসির চেয়ারম্যান, তবে খতিয়ে দেখবেন বলে জানান। এই ব্যাপারে আমার জানা নাই, আমি দেখব। তবে এটুকু জেনে রেখেন যে সরকারি ব্যাংকের ক্ষেত্রে রেট কম হয়, বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে রেট বেশি হয়। অভিযোগ উঠেছে কম মুনাফায় এফডিআর রেখে যোগ সাদস্যের মাধ্যমে কমিশন ভাগবাটোয়ারা করেছেন সাবেক চেয়ারম্যান, পরিচালক ও মহাব্যবস্থাপক সহ বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। কম মুনাফায় কেন এফডিআর করা হয়েছিল তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। কম রেটে করার অর্থ টাকাটা ভাগাভাগি করেছে সরকার, জনগণ, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। যে রেট অফ ইন্টারেস্টে এফডিআর করার কথা তার চাইতে কম মূল্যে কেন করেছে, কে কী পরিমাণ কার পকেটে কার ব্যক্তিগত ফান্ডে গেছে, এটা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এবং দুদকেরও এটা একটা বড় সাবজেক্ট, দুদক যেন এই ব্যাপারে সোচ্চার হয়
এবং ব্যবস্থা গ্রহণ করে। বিপিসির মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সরকারি কোষাগারের বিপুল ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়ছে নরসিংদীর ভারী শিল্প ও পোশাক কারখানাগুলো। উৎপাদনে নেমেছে ধস। শ্রমিকরা হারাচ্ছেন মূল্যবান কর্মঘণ্টা, বাড়ছে খরচ। এতে আর্থিক ক্ষতির শঙ্কা কারখানা মালিকদের। ভারী শিল্প কারখানা আর তৈরি পোশাকের নগরী নরসিংদী। রাজধানী লাগোয়া গুরুত্বপূর্ণ এই জেলাটিতে গত 1 মাস ধরে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। কোথাও কোথাও দিনে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। এতে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানার উৎপাদন। দেশের অর্থনীতির লাইফলাইন তৈরি পোশাক খাতে দেখা দিয়েছে স্থবিরতা। শিল্প কারখানাগুলোতে দেখা দিয়েছে অসন্তোষ। এমন পরিস্থিতিতে শ্রমিকরা হারাচ্ছেন মূল্যবান কর্মঘণ্টা, তেমনি উৎপাদন খরচ বাড়ছে মালিকদের। অনেক ক্ষেত্রে 40% পর্যন্ত বেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত উৎপাদনমুখী সকল প্রতিষ্ঠান। প্রোডাকশনের ক্ষতি হয়, তারপরে সাইজিং এ হুদা আসতে পারে না, তাদের বিল ধরা খাই, মানে প্রোডাকশনের লস, বিলও কম পাইতেছি, ফ্যামিলি চালাইতে পারতেছি না ঠিক মতো। সারাদিনে মনে 5-4 ঘন্টা জায়গা, 8 ঘন্টা ডিউটির মধ্যে 4 ঘন্টায় জায়গা কারেন্ট। বিদ্যুৎ বিল ঠিকই আসতেছে, কিন্তু সারাদিনে আমরা 6 ঘন্টা বিদ্যুৎ পাই না। এই সপ্তাহে আমাদের 2টা কাপড় কাটা হয়, এই সপ্তাহে শুধু একটা কাপড় কাটা দেওয়ান লাগছে বিদ্যুতের কারণে। তো এইভাবে শ্রমিকরাও স্বাভাবিকভাবে কাজ করে পোষে না, তাদের আয় রোজগার কম। এভাবে চলতে থাকলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। জ্বালানি সংকটে উৎপাদন ব্যবস্থায় ধসের পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন শিল্প কারখানার মালিকরা। অন্যদিকে তীব্র গরমে চাহিদা বাড়ায় সংকট সৃষ্টির কথা বলছে পল্লী বিদ্যুৎ। একদিকে জ্বালানি সংকট, তার উপরে আবার হচ্ছে বিদ্যুৎ বিল। আমার মনে হয় সরকারের একটা উচিত যে আমরা কোথায় বিদ্যুৎটা দিব প্রায়োরিটি বেসিস এবং কোথায় জ্বালানিটা দিব প্রায়োরিটি বেসিস, এই বিষয়টা নির্ধারণ করা উচিত। আবার প্রচন্ড দাবদাহ দেশব্যাপী চলছে। এই দাবদাহের কারণে আমাদের ডিমান্ড প্রচন্ড বেড়ে গেছে আমাদের সাপ্লাই থেকে। আমার এখানে ডিমান্ড গড় এভারেজ আমার প্রায় 200 মেগাওয়াট, আমি সেখানে 110-8 পাচ্ছি। নরসিংদী জেলায় বিদ্যুতের মোট চাহিদা 400 মেগাওয়াট, পরিতে বরাদ্দ পাওয়া যাচ্ছে 250 থেকে 300 মেগাওয়াট। ডিবিসি নিউজ ডেস্ক। বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ে ভোগান্তির মধ্যে ভিন্ন চিত্র পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চাহিদার বড় অংশ মেটানো হচ্ছে এখানে। তেল বা কয়লার মতো জ্বালানি ছাড়াই সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভরা গ্রীষ্মে দেশের বিভিন্ন প্রান্তে লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন, অথচ মাথার উপর তপ্ত ঘন ঘন সূর্যেই রয়েছে বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা শালবাগান ইউনিয়নের মাছিপাড়া এলাকায় গড়ে উঠেছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রায় 38,000 সোলার মডিউল ও 94টি ইনভার্টারের সমন্বয়ে প্রতিদিন উৎপাদন হচ্ছে 7 থেকে 8 মেগাওয়াট বিদ্যুৎ, যা পূরণ করছে স্থানীয় চাহিদা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের জন্য আমরা যথেষ্ট শ্রম দিয়ে যাচ্ছি। পঞ্চগড়ের চাহিদার 80% থেকে 90% দিনের বেলায় পূরণ করে থাকি। কার্বন নিঃসরণ ছাড়াই বিদ্যুতের জায়গা থেকে সৌর বিদ্যুৎ প্ল্যান্টগুলো স্থাপন করে এক স্বয়ংসম্পূর্ণ অবস্থায় যাওয়া সম্ভব। ঘন ঘন লোডশেডিং এর ভোগান্তি না থাকায় স্থানীয়দের জীবনযাত্রায় এসেছে স্বস্তি, গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। পাশাপাশি কার্বন নিঃসরণ কম হওয়ায় পরিবেশ থাকছে সুরক্ষিত। সূর্যের আলোতে যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি, এটাতে আমরা অনেক উপকৃত হচ্ছি। সোলার দিয়ে আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তার জন্য এখন আমরা তেঁতুলিয়াবাসী একটু শান্তিতে আছি। এই উৎপাদিত বিদ্যুৎটা আমাদের তেঁতুলিয়ার চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে বাকিটা জমা পাঠায় দেয় আর কি। তেঁতুলিয়ায় চাহিদার সিংহভাগ সরবরাহ করা হয় সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকেই। এ ধরনের আরো প্রকল্প গড়ে তুললে দূর হবে বিদ্যুৎ সংকট, বলছেন সংশ্লিষ্টরা। সোলার পাওয়ার লিমিটেডের থেকে বিদ্যুৎ উৎপাদন হয় 7 থেকে 8 মেগাওয়াট, যেটা দিয়ে আমাদের চাহিদা প্রায় 70 থেকে 80% আমরা পূরণ করতে পারি। আর অবশিষ্ট চাহিদাটা আমরা আমাদের সিস্টেম থেকে পূরণ করতে পারি। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে সৌর বিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিলে কমবে বিদ্যুৎ সংকট, নিশ্চিত হবে টেকসই উন্নয়ন। ডিবিসি নিউজ ডেস্ক।
রাজধানীতে যখন অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে, তখনই জমে উঠেছে খামার ভিত্তিক কোরবানির পশুর বেচাকেনা। হাসিল নেই পরিবহনের ঝামেলা, এমনকি ঈদের দিন বাসায় পৌঁছে দেওয়ার সুবিধা থাকায় এখন অনেকের ভরসা খামার। দেশি গরুর চাহিদা বেশি, কিন্তু রয়েছে সংকট, তাই দামও বাড়তি। তবে বিক্রেতাদের দাবি, ওজন বুঝে নিরাপদে পশু কেনার সুযোগ থাকায় খামারমুখী হচ্ছেন ক্রেতারা। ইনশাল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বলেন, ওই গরুটা বের করে দিই স্যার, ওইটা একটু বের করে দিই। তার ওনারা 1.35 চেয়েছিল, ওইটাকে কমে হয়তো বা 1.27 রাখতে পারবে বললো আর কি। তবে আমরা মোটামুটি এটা কাছাকাছি চলে আসছি, হয়তো আমরা ভালো কিছু হয়ে যাবে। চলছে দর কষাকষি। কেউ দাম শুনে ফিরে যাচ্ছেন খালি, আবার কেউ পছন্দের গরুটি কিনে মুখে হাসি নিয়ে বের হচ্ছেন খামার থেকে। ঈদুল আজহার এখনো বাকি কয়েকদিন, তবু দৃশ্য দেখে মনে হতে পারে রাজধানীর কোনো অস্থায়ী পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের সরব উপস্থিতিতে জমজমাট রাজধানীর বিভিন্ন গরুর খামার। সকাল থেকেই ছিল ব্যাপক ভিড়। পরিবার পরিজন নিয়ে গরু দেখতে ভিড় করছেন নগরবাসী। কারো নজর মাঝারি গরুতে, কেউ খুঁজছেন বড় আকৃতির। রাজধানীর এসব খামারে মিলছে 60,000 থেকে 20 লাখ টাকা পর্যন্ত দামের গরু। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের ক্রেতার জন্যই রয়েছে ভিন্ন ভিন্ন আকার ও বাজেটের পশু। ভালো লাগলে একটা আমি কন্ট্যাক্ট করে গেলাম, বাস ঝুট ঝামেলাটা আমার একটু কম হইলো আর কি। এখানে রাখার ব্যবস্থা আছে, ব্যবস্থাটা খুব সুন্দর। আমরা ঈদের দিন চাঁদ রাতে নিয়ে যাই। হাটের ভিড়, কাদা, হাসিল আর পরিবহনের ঝামেলা এড়াতেই অনেকের পছন্দ এখন খামার। এখানে ওজন মেপে গরু কেনার সুযোগ থাকায় বাড়ছে আস্থাও। হাটে গেলে ঝামেলা, বা এখানে তো গরু নেওয়া যাচ্ছে, আবার গরুর পেমেন্ট করে রেখে দেওয়া যাচ্ছে। ফ্যামিলি সহ সবাই এসে একসাথে দেখা যায়, যেটা হাটে অনেক সময় পরিবেশটা থাকে না আর কি, মহিলারা যাওয়াটা ডিফিকাল্ট। মানে হাটে তো গেলে আপনার একটা হ্যাসেল থাকে, বৃষ্টি রোদের একটা ব্যাপার থাকে, দ্যাটস দ্য রিজন আসলে খামার চুজ করা। খামারিরা বলছেন, রাজধানী কয়েকশো খামারে প্রায় 60% কুরবানির পশু এর মধ্যে বিক্রি হয়ে গেছে। তাদের দাবি, পশু পালনে খরচ খুব বেশি না বাড়লেও দেশি গরু সংকটের কারণে কিছুটা বেড়েছে দাম। 1 লাখের গরুতে 10,000 টাকা বাড়তি, 2 লাখের গরুতে 20,000 টাকা বাড়তি, 3 লাখের গরুতে আবার 20,000 টাকা কম। আর এই গরুর দামটা বাড়ার পিছনে খাদ্য দায় না, মানে খাদ্যের মূল্য বৃদ্ধি। 2 বছর যাবৎ খাদ্যের মূল্য একই আছে, কিন্তু গরুর সংখ্যা কম হওয়ার জন্য এই দামটা কিছুটা বাড়তি। কাস্টমাররা প্রায় আপনার ছোট গরুর প্রতি বেশি আকৃষ্ট। অনেকের জায়গা থাকে না, বাসার গ্যারেজে জায়গা হয় না, তো আমাদের এখানে আমরা চাঁদরাতের আগ পর্যন্ত আমরা ডেলিভারিগুলো দিয়ে থাকি। ওনারা চাইলে চাঁদরাতের আগের দিন পর্যন্ত, মানে চাঁদরাত পর্যন্ত আপনি ডেলিভারি নিতে পারবে। হাটের ভিড় আর অনিশ্চয়তা এড়িয়ে তাই নগর জীবনে বাড়ছে খামার নির্ভর কুরবানি হাটের নতুন সংস্কৃতি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সিরাজগঞ্জ ও নওগাঁর পশুর খামারগুলো। ক্ষতিকর রাসায়নিক ছাড়াই সম্পূর্ণ দেশীয় প্রাকৃতিক উপায়ে গবাদি পশু মোটা তাজা করছেন প্রান্তিক খামারিরা। যদিও গোখাদ্যের দাম বৃদ্ধিতে কিছুটা চিন্তিত খামারিরা, তবে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে লাভের আশা করছেন তারা। ভোর থেকে রাত পর্যন্ত পরম যত্নে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা। ঈদুল আজহাকে সামনে রেখে সদর, বেলকুচি, শাহজাদপুর সহ কয়েকটি উপজেলায় ঘাস, খড়, খৈল, ভাত খাইয়ে প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে হলস্টেইন, ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা, ভেড়া, গারল সহ দেশি বিদেশি জাতের ছাগল। ন্যাচারাল উপায়ে খড় ঘাস ছাড়া অন্য কোনো মেডিসিন এখানে কোনো গরুকে প্রয়োগ না করে এইভাবে আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করি। সর্বোচ্চ আপনার 4 থেকে 5 লক্ষ টাকা দামের গরু শুরু করে আপনার 2 লক্ষ টাকাও আছে। গোখাদ্যের দাম বেশি হওয়ায় শঙ্কায় রয়েছে খামারিরা, তবে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে ভালো মুনাফার আশা তাদের। আমরা আশা করি যে আমরা গরু জানি ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে আমরা খুব খুশি হব। এখন ইন্ডিয়া থেকে গরু আসে না, তো এই জন্য আমাকে একটু লাভ ভালোই হয়। খামারিদের প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। প্রস্তুত রাখা হয়েছে প্রায় 6,17,000 পশু। আমাদের যে স্টক আছে আমাদের বাংলাদেশে, সেই স্টক দিয়ে আমরা এই কোরবানি পার করতে পারবো। সুতরাং আমরা আশা করতেছি যে খামারে এবার গরুর ন্যায্য মূল্য পাবে। এদিকে চাহিদার দ্বিগুণেরও বেশি পশু প্রস্তুত রয়েছে নওগাঁর খামারগুলোতে। প্রতিটি খামারে এখন উৎসবমুখর পরিবেশ। ক্ষতিকর রাসায়নিক নয়, সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করা হচ্ছে বলে জানান খামারিরা। দেখছেন ভালো লাভের আশাও। শুধু কুরবানি উপলক্ষেই শুধু বিক্রি হয়, বছর মানে দীর্ঘমেয়াদী গরু। ব্রোকারদের খপ্পরে পড়ে তারাই মুনাফা করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত দাম আমার আসতেছে না।
হাটে আসা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও তাৎক্ষণিক চিকিৎসায় নিয়োজিত থাকবে ভেটেরিনারি মেডিকেল টিম। দেশের প্রত্যন্ত অঞ্চলে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল এই অঞ্চলগুলোতে এই গবাদি পশুগুলা যাবে। সেখানে আমাদের দেশের যে চাহিদা সেই চাহিদা অনেকটাই পূরণ করবে বলে আমার ধারণা। নওগাঁয় এবার কোরবানির পশুর চাহিদা ৩ লাখ হলেও প্রস্তুত রাখা হয়েছে ৭,৯৭,০০০। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।